সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয় নবম দশম শ্রেণীর ফিন্যান্স ও ব্যাংকিং এর পঞ্চম অধ্যায়। অধ্যায়টির নাম হচ্ছে মূলধনী আয় ব্যয় প্রাক্কলন। আজকে ধারাবাহিক দ্বিতীয় পর্ব। আমরা প্রথম পর্বে মূলধন বাজেটিং সম্পর্কে জেনেছিলাম। তোমরা যারা প্রথম পর্বটি দেখোনি তারা অবশ্যই দেখে নিবে, তাহলে আজকের ক্লাসটি বুঝতে খুব সহজ মনে হবে। আমরা মূলধন বাজেটিং সম্পর্কে কি জেনেছিলাম? প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের সাথে জড়িত প্রক্রিয়াকেই মূলধন বাজেটিং বলে। একটি প্রতিষ্ঠানের লাভজনকতা নির্ভর করে দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের উপর। তো আমরা জানি মূলধন বাজেটিংয়ের পদ্ধতি চারটি। কি কি? গড় মুনাফার হার, পেব্যাক পিরিয়ড, নিট বর্তমান মূল্য, অভ্যন্তরীণ মুনাফার হার পদ্ধতি। আচ্ছা, আজকে আমরা আলোচনা করব গড় মুনাফার হার পদ্ধতি নিয়ে, যেটি আমরা ইংরেজিতে ARR বলে থাকি, অর্থাৎ অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন। এগুলো মাঝে মাঝে নৈবিত্তিকে এসে থাকে। তো আজকে আমি একটা বোর্ড কোশ্চেন সলভ করব, যেটা হচ্ছে সিলেট বোর্ড 21 সালে আসছে। প্রশ্নটি আমি এখানে তুলে রেখেছি সবার সুবিধার্থে। তো আমরা প্রথমেই জেনে নিব যে গড় মুনাফার হার, অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন, সেটা আসলে গড় মুনাফার হার সেটা আসলে কি? প্রতিষ্ঠানের প্রত্যাশিত নগদ প্রবাহের পরিবর্তে প্রত্যাশিত নিট মুনাফাকে বিবেচনা করে যে মুনাফা নির্ণয় করা হয় তাই গড় মুনাফার হার। আমি আবার বলছি, প্রতিষ্ঠানের প্রত্যাশিত নগদ প্রবাহের পরিবর্তে প্রত্যাশিত নিট মুনাফাকে বিবেচনা করে যে মুনাফা নির্ণয় করা হয় তাই গড় মুনাফার হার। তো চলো আমরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা আজকে অঙ্কটি সলভ করি। দেখো, প্রশ্নে বলা হয়েছে জনাব মিজান একজন বিনিয়োগকারী। তিনি 3 বছরের মধ্যে বিনিয়োগকৃত টাকা তুলে আনার আশায় একটি প্রকল্পে 18 লক্ষ টাকা বিনিয়োগ করতে চান। অবশ্যই এটা বিনিয়োগ। এক্ষেত্রে প্রাক্কলিত বিক্রয় যথাক্রমে 11 লক্ষ টাকা, 15 লক্ষ টাকা ও 19 লক্ষ টাকা, স্থায়ী ব্যয় 1 লক্ষ টাকা ধরা হয়েছে এবং চলতি ব্যয় বিক্রয় 30%, কর হার রয়েছে 30%। তো চলো আমরা অঙ্কটা শুরু করি। তোমাদের সুবিধার্থে আমি একটা ছক এখানে তুলে রেখেছি। প্রথমেই লিখবো বিবরণ, পরিমাণটা টাকা, পরিমাণ লক্ষতে, আমরা এই টাকাটা লক্ষতে রয়েছে, তার জন্য আমরা এখানে 15 লক্ষ টাকা এগুলো দিব না, ডিরেক্ট সরাসরি আমরা সংখ্যাটা বসাবো। এটা হচ্ছে বছর 1, বছর 2, বছর 3। অনেকের কাছে মনে হতে পারে যে আমি আসলে এখানে 3টা ঘর কেন দিলাম। শিক্ষার্থীরা, আমাদের প্রশ্নটির মধ্যে বিক্রয় রয়েছে 11, 15 ও 19 লক্ষ টাকা। বিক্রয় পরিমাণটাই নির্দেশ করবে কতগুলো বছর হবে। যতগুলো বিক্রয়ের পরিমাণ আমাদের প্রশ্নে বলা থাকবে ঠিক ততটাই আমরা কি দিব, বছরের ঘর আমরা আঁকবো। আর বিক্রয় থেকে আমরা সমস্ত খরচগুলো কি করি, বাদ দিই। বাদ দিলে আমরা কি পাই, করযোগ্য নিট মুনাফা পেয়ে থাকি। এখান থেকে কর বাদ দিলে আমরা নিট মুনাফা পেয়ে থাকি। আচ্ছা, তাহলে আমরা প্রথমেই লিখব বিক্রয়। বিক্রয় রয়েছে 11 লক্ষ টাকা। এখানে পুরো সংখ্যা পুরো অ্যামাউন্ট লেখার কোনো প্রয়োজন নেই। আমি লিখেছি লক্ষে কনভার্ট করছি। 15 লক্ষ টাকা আর শেষে হচ্ছে 19 লক্ষ টাকা। আমরা বিক্রয় থেকে বাদ দিব স্থায়ী ব্যয়। এখান থেকে বাদ দিতে হবে আমাদেরকে স্থায়ী ব্যয়। স্থায়ী ব্যয় রয়েছে 1 লক্ষ টাকা। প্রত্যেকটি বছর থেকে আমরা 1 লক্ষ টাকা বাদ দিব। তারপর আমরা বাদ দিব চলতি ব্যয়। চলতি ব্যয়। চলতি ব্যয় রয়েছে বিক্রয় 30%, 11 এর 30%। তো চলো আমরা একটু ক্যালকুলেট করি। 11 এর 30%, আচ্ছা 11 30%, এখানে আসতেছে 3.30, এটা আমরা বাদ দিব। তারপর আসতেছে আমাদের 4.50, তারপর আমাদের আসতেছে 5.70, এটা আমরা বাদ দিব। এখন আমাদের এখান থেকে আমাদেরকে বাদ দিতে হবে অবচয়। কিন্তু মজার বিষয় হলো অবচয় প্রশ্নে বলা নেই। বলা না থাকলেও আমাদেরকে অবচয়টা বাদ দিতে হবে। অবচয়ের একটা ছোট সূত্র রয়েছে, আমরা এখানে লিখি, এদিকে আমি করছি। অবচয়
অবচয় সমান সমান প্রাথমিক বিনিয়োগ বিয়োগ ভগ্নাবশেষ মূল্য ভাগ মেয়াদ। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের প্রাথমিক বিনিয়োগ ছিল 18 লক্ষ টাকা, আর ভগ্নাবশেষ মূল্য যেটি প্রশ্নে প্রায়ই থাকে না, তো যেহেতু এখানে ভগ্নাবশেষ মূল্য নেই তাই 0, মেয়াদ রয়েছে 3, আমরা ভাগ করলে পাবো 6। তাহলে বাদ এখান থেকে আমরা লিখবো বাদ অবচয় 6, এটা আমরা বাদ দিয়ে দিব, প্রত্যেকটা বছর থেকে বাদ দিয়ে দিব। এখন আমরা সে মাইনাস করে কত টাকা আসে সেটা আমরা ক্যালকুলেট করে লিখব। তো প্রথম সালে আসছে 0.70, পরবর্তীতে আসছে 3.50, তারপর আসছে 6.30। এটার নাম হচ্ছে করযোগ্য নিট মুনাফা। করযোগ্য নিট মুনাফা। ওকে, এখন আমরা বাদ দিব এখান থেকে কর কত পার্সেন্ট? 30%। 30% কর আমরা এখান থেকে বাদ দিব। যদি আমাদের এই বিক্রয়ের অবচয় বাদ দেওয়ার পর, সবগুলো বাদ দেওয়ার পর আমাদের যদি এখানে মাইনাস ভ্যালু আসতো, তাহলে আমি কর বাদ দিব না। যে বছরে মাইনাস আসবে সে বছর থেকে আমি কর বাদ দিব না, এটা মনে রাখতে হবে। তো এটার 30% হচ্ছে আমাদের কত আসতেছে? 0.21 বাদ দিচ্ছি। 3.50 অবচয় হচ্ছে 1.05, 6.30 1.89। আমরা এখন বাদ দিয়ে দিব, বাদ দিলে যে রেজাল্ট পাবো সেটা হচ্ছে নেট মুনাফা। তো প্রথমে আসে 0.49, 2.45, 6.30 থেকে 4.41। ওকে, এটার নাম হচ্ছে নেট মুনাফা। আমরা এখন করব কি, এই যে নেট মুনাফার যে রেজাল্টটা আমরা পেয়েছি অবশ্যই যে টেনে দিব। এখন আমাদের কাজ হচ্ছে এই নিট মুনাফাকে গড় নিট মুনাফা করব। আমরা ছোটবেলায় ক্লাস 4-5 পড়েছিলাম যে রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা, অর্থাৎ গড় নিট মুনাফা করতে গেলে এই তিনটা অ্যামাউন্টের যোগফল ভাগ 3। তো চলো এটা আমি মুছে ফেলছি, আমাদের অবচয়টা থাকবে অঙ্কের মধ্যে। গড় নিট মুনাফা গড় মুনাফা বাই মেয়াদ বা বছর। গড় মুনাফা 0.49, 2.45 যোগ 4.41, মেয়াদ হচ্ছে 3। আমরা এখন যোগ করব, তাহলে যোগ করলে পাচ্ছি আমরা 7.35 ভাগ 3, অবশ্যই টাকা লিখব, লক্ষ টাকা। তাহলে এটা আমরা ভাগ দিলে পাচ্ছি 2.45 লক্ষ টাকা। যেহেতু এটা লক্ষে রয়েছে তাই আমরা লক্ষ লিখব। আচ্ছা, এরপর আমাদের আরেকটি সূত্র লাগবে, গড় বিনিয়োগের সূত্র লাগবে। আমরা এই পাশে গড় বিনিয়োগ করব। গড় বিনিয়োগের সূত্র আমাদের লাগবে, নিচে লিখছি প্রাথমিক বিনিয়োগ, এটা প্রাথমিক বিনিয়োগ, আমি বি লিখলাম। প্রাথমিক বিনিয়োগ যোগ ভগ্নাবশেষ মূল্যটা নাই, ভাগ 2। প্রাথমিক বিনিয়োগ ছিল আমাদের 18 লক্ষ টাকা, ভাগ 2, যেহেতু ভগ্নাবশেষ মূল্য নাই 0 দিলেই চলবে, তাহলে আমাদের আসতেছে 9 লক্ষ টাকা।
সুতরাং আমরা এখন সূত্র লিখব গড় মুনাফার হার, গড় মুনাফার হার। গড় মুনাফার আর একটা সূত্র রয়েছে, আমরা জানি গড় নিট মুনাফা বাই গড় বিনিয়োগ ইনটু 100। এই সূত্রটা দিয়ে আমরা সবগুলো ম্যাথ সলভ করব। তাহলে আমি এই সূত্রটা লিখছি না, সরাসরি টাকাটা লিখছি। গড় নিট মুনাফা, গড় নিট মুনাফা ছিল 2.45, গড় বিনিয়োগ ছিল 9 ইন্টু 100। ওকে, এই ক্যালকুলেশনটা করলে আমাদের রেজাল্ট চলে আসবে। তাহলে আসতেছে আমাদের 27.22%। এটাই আমাদের অ্যান্সার। তাহলে আমরা খুব সহজেই গড় মুনাফার হার শিখে গেলাম। তারপর আশা করি ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী দিন আমরা এটার দ্বিতীয় পার্ট পেব্যাক পিরিয়ড করব। আজকে এই পর্যন্তই, ভালো থাকো।